আমরা করব যে আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মোবারক হোসেন। প্রতি পর্বের মতো এই পর্বের শুরুতে জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। পিইসি এবং জেএসসি পরীক্ষা বাতিলের পর বৃত্তি পরীক্ষা শুরু করার দাবি অভিভাবকদের। যশোরে মানবেতর জীবনযাপন করছে হরিজন সম্প্রদায়। অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠছে তাদের শিশু কিশোররা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাত হারানো 5 জন পেলেন কৃত্রিম হাত। এবারে বিস্তারিত। 2022 সাল থেকে স্থায়ীভাবে বন্ধ করা হয় পিইসি ও জেএসসি পরীক্ষা। এরপর থেকে বার্ষিক পরীক্ষা পরিচালিত হলেও বৃত্তি পদ্ধতির বিলুপ্তি ঘটেছিল। সম্প্রতি সরকার পতনের পর শিক্ষা খাতেও পরিবর্তন আনা হয়, যার ফলে আবারও বৃত্তি পরীক্ষা শুরু করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। বৃত্তি পরীক্ষা শুরু করা গেলে শিক্ষার অগ্রগতির জন্য একটি ইতিবাচক দিক হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত দেখুন এবারের রিপোর্টে। একটা সময় পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পৃথকভাবে বৃত্তি পরীক্ষা নেওয়া হলেও পিইসি এবং জেএসসি পরীক্ষা শুরু হওয়ার পর এই প্রক্রিয়া বাতিল করা হয়। তবে 2022 সাল থেকে স্থায়ীভাবে পিইসি ও জেএসসি পরীক্ষা বন্ধ করে দেয় সরকার। গত 5ই আগস্ট সরকার পতনের পর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। 2012 সালে প্রণীত সৃজনশীল পদ্ধতি বহাল করা হয়েছে আবারও। এতে গতানুগতিক ধারায় আগের মতো বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। ফলে আগের নিয়মে বৃত্তি পরীক্ষা নেওয়া হবে কিনা তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। অভিভাবকেরা বলছেন বৃত্তি পরীক্ষা আবারও শুরু করা উচিত। এর ফলে শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়ালেখার প্রতি মনোযোগ বৃদ্ধি পেতে পারে। এখন যেহেতু পিইসি জেএসসি বন্ধ, এখন তাহলে আবার আগের মতো বৃত্তি পরীক্ষা চালু হোক, বাচ্চাদের আগ্রহটা বাড়বে। এই পড়াশোনাটা আরো আগে যেতে হয়, আরো উৎসাহিত হয়। এটার জন্য বৃত্তি পরীক্ষাটা তো শুরু করা উচিত, ছেলে মেয়ের মেধা যাচাই হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদের সাথে কয়েক দফা যোগাযোগ করে সময় না পাওয়া গেলেও তিনি মোবাইল ফোনে জানান আগামী শিক্ষাবর্ষে পুরনো পদ্ধতিতে বৃত্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বৃত্তি পরীক্ষা আবারও শুরু করা গেলে শিক্ষার্থীদের পড়াশোনা থেকে ঝরে পড়ার হার কমতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে একটি প্রতিযোগিতা তৈরি হবে, এমনটাই বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণী থেকেই লেখাপড়ার একটা ভালো ভিত গড়ে তারা উপরের দিকে প্রতিযোগিতার মনোভাব নিয়ে গড়ে উঠতে পারে। এজন্য আমি মনে করি পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে অতি দ্রুত বৃত্তি চালু করা উচিত এবং সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমি সাধুবাদ জানাই। আগামী বছরের মধ্যে বৃত্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত 5ই আগস্ট সরকার পতনের পর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বাতিল করে অন্তর্বর্তী সরকার, যার ফলে এখন থেকে গতানুগতিক পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে। তবে বৃত্তি পরীক্ষা নেওয়া হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যদিও অভিভাবকরা মনে করছেন বৃত্তি পরীক্ষা নেওয়া গেলে এটি শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। যশোরে মানবেতর জীবনযাপন করছে হরিজন সম্প্রদায়। শহর পরিচ্ছন্নতার কাজে থাকলেও তারাই থাকে অস্বাস্থ্যকর পরিবেশে। তবে তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে যশোর জেলা প্রশাসক। বিস্তারিত মুজাহিদ ইসলাম মুনের রিপোর্টে। সভ্যতার রঙিন আলোতে তারা সবসময় ছিল ধূসর। শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধির কাজে যারা নিয়োজিত, সেই হরিজন সম্প্রদায় সবচেয়ে বেশি অবহেলিত। তাদের শিশুরা বঞ্চিত হচ্ছে সকল অধিকার থেকে। খুবই খারাপ লাগে, মন চায় না লেখাপড়া করতে বা স্কুলে আসতে। আমি চাই আমার বন্ধুরা আমাদের সাথে মিশুক, ভালো করে লেখাপড়া করুক, আমার সাথে কথা বলুক। কোন ক্লাসে পড়ো? 2তে। কোন স্কুলে? যশোর মজিদমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, ওইখানটায় কি টিচাররা তোমাকে দিয়ে ঝাড়ু দেওয়ায়? জি। সবাই দেয় নাকি শুধু তোমাদের দিয়েই দেয়? সবাই দেয়। দৈনিক 100 টাকা হাজিরা পায় তারা। সেই টাকা দিয়ে দুমুঠো ভাতের যোগান দেওয়াই কষ্টসাধ্য। সেখানে স্বাস্থ্যকর পরিবেশে বসবাস ও সন্তানদের লেখাপড়া তো নিতান্তই তাদের জন্য বিলাসিতা। স্কুল খরচ আছে, বেতন খরচ আছে, গাইড আছে, বই আছে, ব্যাগ আছে। আমরা বেতন পাই 100 টাকা, আমি মাসে 5000 টাকা কোথা থেকে খরচ করব? আমার নাম তুষার বিশ্বাস। আমি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি এবং আমি এবার অনার্সে অ্যাডমিশন নিব। আমি ক্লাস শিশু থেকে নিয়ে এই পর্যন্ত যত পড়াশোনা করছি, না আমি সরকারি স্কুলে কোনো সাহায্য পেয়েছি, না আমি কোনো বেসরকারি স্কুলে কোনো সাহায্য পেয়েছি। এমনকি আমি যে কলেজে পড়েছি, যশোর কলেজ যশোর, সেখানেও আমার পৌরসভা থেকে বা প্রশাসন থেকে বা সরকারের তরফ থেকে আমি আজ পর্যন্ত কোনো কিছুই সরকারের তরফ থেকে পাইনি। আপনি সামনে কোন ভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন? আমার খুব ইচ্ছা আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। এখন যদি সবকিছু ঠিকঠাক।
আমার খুব ইচ্ছা আছে আমি যেন বড় একটা টিচার হইতে পারি, যেন অ্যাটলিস্ট আমি শিক্ষায় আলোকিত করতে পারি আমাদের হরিজনদের এই বাচ্চা কাচ্চাদেরকে। এই সম্প্রদায়ের মেয়েরা অল্প বয়সেই বিয়ের পিঁড়িতে বসছে, ছেলেরা বেছে নিচ্ছে মা বাবার পেশাকে। আমাদের মেয়েগুলাকে আমরা পড়াতে পারি না বিদায় আমরা 15 বছর 14 বছর 16 বছর মেয়ে বিয়ে দিয়ে দিই, পড়াতে পারলে না কীভাবে দিব। যশোর শহরে মোট 3টি হরিজন কলোনি আছে। পুরাতন পৌরসভা কলোনিতে 10 ফুটে 30টি ঘরে বসবাস করে প্রায় 65টি পরিবার, যাদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। অন্যান্য কলোনিগুলোর চিত্রও একই। 30 বাড়ির ভিতরে 60টা লোক থাকে, আপনি বুঝেছেন, ডবল করে ফ্যামিলি আছে, তো তাদের 60 বাড়ির ভিতরে 3টে টয়লেট, অন্তত পানির তো ব্যবহারের জন্য কিছুই নাই এখানে। এত করে বলা হয়েছে, এই যে যারা নির্বাচন করতে আসেন ভোটের জন্যে তাদেরকে হাতে ধরেছি, পায়ে ধরেছি, একটা সাবমার্সেল তো অন্তত আমাদের বাঁচার জন্য এ হরিজন হতদরিদ্রর জন্যে আপনারা একটু সাবমার্সেলটা বসাই দেন, যাতে পানি খেয়ে জীবন দিতি যারা যারা বাঁচতে চায় তাদেরকেও নিয়ে একটু বাঁচি। সেটাও তো ওনারা করে দেননি, শুধু আশ্বাস দিয়ে গেলেন আমি জিতে যাই, বসাই দিব। হরিজন সম্প্রদায়ের মানুষগুলোকে নিয়ে আমরা কথা বলেছিলাম যশোর জেলা প্রশাসকের সঙ্গে। তারা জানায় তাদের অবস্থা উন্নতির জন্য কাজ করছে তারা। এতদিন তো আসলে সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা ছিলেন, ওয়ার্ড কাউন্সিলররা ছিলেন, মেয়র সাহেবরা ছিলেন, হয়তো তাদের কাছে এই দাবিটা তারা তুলেছিলেন, তারা সেটা বাস্তবায়ন করেন নাই। এখন তারা কিন্তু নাই। এখন সেখানে আমাদের প্রশাসক নিয়োগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তারা যেন নিয়মিত শিক্ষা ব্যবস্থার আওতায় আসতে পারেন। বিশেষ করে পৌরসভায় আমাদের ওই বাচ্চাদেরকে নিয়ে একটা বিশেষ স্কুল চালু আছে, যে তারা যদি অন্য কোথাও এইরকম সুযোগটা না পায় তাহলে আমাদের পৌরসভার যে পরিচালিত যে স্কুলটা আছে সেখানে তারা পড়াশোনা করতে পারে। আর তারা যে পরিবেশে বাস করে সেটা আসলে খুব হাইজেনিক না। এটা আমরা দেখেছি, তারা একেবারে একটা সরকারি জায়গার মধ্যে বসবাস করে, কারণ তাদের নিজস্ব কোনো জায়গা নাই। সেই জায়গার মধ্যে তারা খুব গাদাগাদি করে পরিবারগুলো বসবাস করছে। বর্ষাকালে সেখানে স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ থাকে, শীতকালেও সেরকম পরিবেশগুলো থাকে। এই সমস্যাটা তো আছেই। তো আমরা চেষ্টা করছি যে তাদের এই সমস্যাগুলো যেন না থাকে। তাদের টয়লেটেরও কিছু প্রবলেম আছে, কারণ অনেকগুলো পরিবার একসাথে থাকে, কিন্তু যদি টয়লেট ফ্যাসিলিটিস বেশি না থাকে, ভালো না থাকে, তাহলে তাদের স্বাস্থ্যের ঝুঁকিটা থেকেই যায়। এই বিষয়টা আমরা কাজ করছি, সুপেয় পানি যেন তারা পেতে পারে। সামাজিকীকরণের জন্য প্রয়োজনীয় বাহনগুলো সবগুলোই সমাজে উপস্থিত থাকার পরেও হরিজন সম্প্রদায়ের এই শিশুরা বঞ্চিত হচ্ছে প্রায় সবকিছু থেকে। তাই এদের সুষ্ঠু সামাজিকীকরণের জন্য চিন্তিত এই সমাজ গবেষক। পারিবারিক যে পরিমণ্ডল, সেখানে এই হরিজন সম্প্রদায়ের শিশুরা তারা ভালো পরিবেশ পাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে তারা যে তাদের শিক্ষা, তাদের যে সহপাঠীদের কাছে যাবে, সেই সহপাঠীদের কাছেও তারা আসলে ইনক্লুসিভ একটা এডুকেশন ব্যবস্থার মধ্যে যেতে পারছে না। আমরা একটা ইনক্লুসিভ সোসাইটির কথা বলছি, কিন্তু আবার দেখা যাচ্ছে যে তথাকথিত যারা শিক্ষিত দাবি করে নিজেদেরকে, এই বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে তখন আমরা হয়তো চেতনে অবচেতনে তাদেরকে বলে বসছি যে ওই মানুষগুলোর সাথে তোমরা মিশো না। তাতে করে হচ্ছে যখন এইভাবে একটা মাইনরিটি সেন্স নিয়ে কোনো একটা জায়গাতে বসবাস করতে হয়, সেই শিক্ষার্থীর সামাজিকীকরণ প্রক্রিয়া যথাযথভাবে এটি গড়ে ওঠে না, ফলে সে কখনো সেই কনফিডেন্সটা পায় না এবং তারা এই সোসাইটি থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন মনে করে এবং দেখা যায় যে পরবর্তীতে অনেক অপরাধপ্রবণ কাজে তারা জড়িয়ে পড়ে। শত প্রতিকূলতার মধ্যেও সকলে চায় তাদের সন্তানকে শিক্ষিত করে সভ্য জাতিতে পরিণত করতে। এই কাজের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার তাগিদ দিয়েছে বিশ্লেষকেরা। হরিজন সম্প্রদায়ের শিশু এরা, সকল সাধারণ শিশুর মতো এই শিশুদেরও থাকার কথা ছিল সমান অধিকার, কিন্তু সামাজিক নানা বৈষম্যের কারণে এই শিশুদের বসবাস করতে হচ্ছে এমন একটি পরিবেশে যেখানে শিক্ষাসহ নেই সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন ও আবাসন ব্যবস্থা। এই শিশুদের একটি স্বাভাবিক জীবন দিতে হলে সরকারি ও বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থার পাশাপাশি এগিয়ে আসতে হবে আমাদের সকলকে। মুজাহিদ ইসলাম মুন, আমরা করব জয়, এটিএন বাংলা, যশোর। ব্যাবিলন গ্রুপের আর্থিক সহযোগিতা এবং আইসিটি ডিভিশনের সহায়তায় রোবোলাইফ টেকনোলজিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাত হারানো 5 জন ব্যক্তিকে সংযোজন করে দেয় কৃত্রিম হাত। কৃত্রিমভাবে তৈরি করা এসব হাত পেয়ে আনন্দিত সকল হাত হারানো ব্যক্তিরা। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বৃন্তর রিপোর্টে। সম্প্রতিকালীন ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হন হাজারো মানুষ। এতে পঙ্গুত্ব বরণ করেন অনেকে, চোখের দৃষ্টিও হারিয়েছেন অসংখ্য মানুষ, অনেকে আবার হারিয়েছেন হাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাত হারানো এমন 5 জন ব্যক্তিকে কৃত্রিমভাবে হাত তৈরি করে দিয়েছে রোবোলাইফ টেকনোলজিস।
ব্যাবিলন গ্রুপের আর্থিক সহযোগিতা এবং আইসিটি ডিভিশনের সহায়তায় রোবোলাইফ টেকনোলজিস তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম হাতগুলো তৈরি করেন। নিজেদের প্রতিষ্ঠানের তৈরিকৃত হাত দেশের জন্য সংগ্রাম করা এ সকল মানুষদের দিতে পেরে বেশ আনন্দিত রোবোলাইফ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা। আমরা রেগুলার যাদেরকে হাত দিচ্ছি এভাবে এক এক করে 2-3 বছর আমরা 60-65 জনকে হাত দিই, কিন্তু আমরা একদিনে সর্বোচ্চ 5টা হাত দেওয়ার রেকর্ড কিন্তু আমরা এই সর্বপ্রথম। আর এটা দেওয়ার পর আমাদের নিজেদেরও ভালো লেগেছিল যে তারা এমন একটা কাজে তাদের হাত হারিয়েছে, আমরা এমন একটা সময়ে এসে তাদের পাশে দাঁড়াতে পেরেছি অথবা তাদেরকে এই হেল্পটা করতে পেরেছি, এই জন্যে আমাদের অনেক খুশি লাগলো আর কি। আর এই ইভেন্টে আমরা যে অনুষ্ঠানটা করে তাদেরকে রোবোটিক হাতটা প্রদান করলাম, শুরুতেই বলেছিলাম আইসিটি ডিভিশন আমাদেরকে শুরুতে সাপোর্ট দিল, কিন্তু এই প্রোগ্রামটা করার পিছনে সবচেয়ে বড় সাপোর্ট ছিল ব্যাবিলন গ্রুপের। হাত হারানো 5 জন ব্যক্তিকে দেয়া হয় কৃত্রিমভাবে তৈরি করা হাত। কৃত্রিমভাবে সংযোজন করা এ সকল হাত পেয়ে আনন্দ প্রকাশ করেন সকলেই। যে এখন অনুভূতিটা আসলে আলহামদুলিল্লাহ ভালো। যেমন আগে হাত ছিল না, এখন ওনারা হাতটা দেওয়ার পরে এখন হাতটা যে নেই এই অনুভবটা এখন একটু কম ফিল হয়। আগেও ফিল হইতো না, যেহেতু দেশের জন্য একটা হাত দিচ্ছি, সেই ক্ষেত্রে মনে মনে সান্ত্বনা দিতাম, যাক আমি যা ত্যাগ করছি এটা আমার দেশের জন্য, আমার দেশের জন্য এতটুকু হয়তো আমার জন্য করা জরুরি ছিল। আগে তো হাত অসহায় মতো লাগতো, আর এখন হাতটা পেয়ে অন্য ধরনের সহযোগিতা লাগে না। এ পর্যন্ত প্রায় 60টিরও বেশি কৃত্রিম হাত সংযোজন করেছে প্রতিষ্ঠানটি। আমরা তো প্রায় গত 2020 সালের পর থেকে শুরু করে আমরা প্রায় দেশ বিদেশে প্রায় 60 থেকে 65 জন মানুষকে রোবোটিক হাত সংযোজন করে দিয়েছি। এর মধ্যে বাইরের 5টি দেশের মানুষকে আমরা সংযোজন করে দিয়েছি রোবোটিক হাত। দেশের তরুণদের সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে পথ দেখিয়ে দিলে তারাও দেশের জন্য বয়ে আনতে পারবে সুনাম, এমনটাই মনে করেন এই তরুণ উদ্ভাবক। আমাদের দেশে কিন্তু অনেক প্রতিভাবান ছেলেরা আছে যারা ইয়ং বর্তমানে, কিন্তু অনেক সময় তারা কাজ করে নানা রকম মোটিভেটেড কাজ করে, ইন্সপিরেশনমূলক কাজ করে, কিন্তু দেশীয় অনেক সেক্টর থেকে তাদের আসলে পর্যাপ্ত সাপোর্টটা দেওয়া হয় না। যেখানে কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশে যারা বেশিরভাগ মেধাবী আছে তারা কিন্তু বাইরের দেশে চলে যায়। এটা বলতে হয় না, সবাই আসলে নিজের চোখে দেখা। তো সেদিক থেকে বলবো যে দেশীয় পর্যায়ে যারা যে প্রতিষ্ঠানগুলো আছে ওগুলো যদি সেই উদ্ভাবকদের পাশে দাঁড়ায়, কিন্তু উদ্ভাবকরা কিংবা যারা তরুণরা আছে তারা কিন্তু একটু ইন্সপায়ার্ড হবে ভবিষ্যতে যাত্রা করার দিকে। তাই আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। শিশুদের প্লাস্টিকের খেলনা, পানির মগ, স্টেশনারি ব্যাগের মতো দৈনন্দিন ব্যবহৃত পণ্যের পাশাপাশি খাদ্য সামগ্রীতে উচ্চমাত্রায় সীসার উপস্থিতি পাওয়া গেছে, ফলে সহজে সীসা প্রবেশ করছে দেহে। ইউনিসেফের তথ্য বলছে বর্তমানে দেশে 3.5 কোটির বেশি শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সীসার উপস্থিতি রয়েছে। চিকিৎসকেরা বলছেন অতিমাত্রার সীসা শিশু কিশোর সহ সকলের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছে। বিস্তারিত দেখুন ফারিয়া আক্তারের রিপোর্টে। সীসা মৌলিক ভারী ধাতু। প্রাকৃতিকভাবে পরিবেশের পাশাপাশি প্লাস্টিকের খেলনা, পানির মগ, স্টেশনারি ব্যাগের মতন দৈনন্দিন ব্যবহৃত পণ্যের পাশাপাশি খাদ্য সামগ্রীতেও উচ্চমাত্রায় সীসা পাওয়া যাচ্ছে। ইউনিসেফের তথ্য বলছে সীসা দূষণে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বের চতুর্থ। বর্তমানে দেশে প্রায় 3.5 কোটির বেশি শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সীসার উপস্থিতি পাওয়া গেছে। আমরা কন্টিনিউয়াস সীসার পরিমাণ মেজার করি বাতাসে, আর সেখানে দেখা যাচ্ছে কোনো স্যাম্পলে আমরা 2000 ন্যানোগ্রাম পার মিটার কিউবও পাই, এবং 1000 থেকে 2000 অহরহ পাওয়া যায়, এবং অন অ্যাভারেজ আমাদের 900 থেকে 1100-1200 ন্যানোগ্রাম পার মিটার কিউব পাই আমরা সীসার পরিমাণ। কিন্তু WHO বা আমাদের নিজস্ব যে গাইডলাইন ভ্যালু আছে এটা হলো 500 ন্যানোগ্রাম পার মিটার কিউব, তার থেকে প্রায় 2 থেকে 4 গুণ বেশি সীসা আমরা বাতাসে পাচ্ছি। এখন আপনি বললেন সীসা আসলে কোত্থেকে আসে? অনেকগুলা খেলনা থেকে আসে, অনেকগুলা গ্যাসোলিন যেটা বললাম সেখান থেকে আসতো আগে। এখন আবার সবচেয়ে বড় যেটা সেটা হলো আমাদের যে ইলেকট্রনিক ওয়েস্ট আছে, এবং আমাদের যে ব্যাটারি চালিত যে রিক্সা বলেন, অন্য যে জিনিসগুলো ব্যাটারি অপারেটেড, সেখানে প্রচুর পরিমাণে লেড থাকে। এই লেডগুলো আলটিমেটলি আমাদের এনভায়রনমেন্টে এক্সপোজড হয়, সেখান থেকে তার কিছু একটা অংশ আমাদের বাতাসে আসে। তাই আমাদের এই সব জায়গাগুলোতে যে লেড আছে, এইসব জায়গাগুলো থেকে আমাদের লেড মুক্ত করতে হবে। যদি আমরা মুক্ত করতে পারি তাইলে আমাদের বাতাসে লেডের পরিমাণ কমে যাবে, আমাদের পরিবেশে লেডের পরিমাণ কমে যাবে। এসডোর এক গবেষণা বলছে শিশুদের খেলনা সামগ্রীতে রয়েছে ক্ষতিকর সীসা, ক্যাডমিয়ামের উপস্থিতি।
খেলনাগুলোতে সীসার মাত্রা ছিল 65.85 ppm, মার্কারি 30.6 ppm, ক্যাডমিয়াম 28.65 ppm। ক্ষতিকর এসব রাসায়নিক নির্ধারিত মাত্রা থেকে কয়েকগুণ বেশি পরিমাণে রয়েছে, যা শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সন্তানের বায়নায় অভিভাবকরাও সন্তানদের হাতে তুলে দিচ্ছেন প্লাস্টিকের এ সকল খেলনা সামগ্রী। প্লাস্টিক জাতীয় জিনিস ভালো না ওরকমভাবে, তারপর বাচ্চারা তো বায়না করলে দিতেই হয় আর কি। সরকারিভাবে পদক্ষেপ নিলে ওটা ভালো হয়, কারণ অনেকেই জানে না। বাংলাদেশে তো অনেক ধরনের মানুষ আছে, শিক্ষিত অশিক্ষিত, সবার জন্যই আর কি ভালো হয় যদি সরকারিভাবে কোনো প্রোগ্রাম হয় এরকম। আসলে এই সম্পর্কে তো আমাদের অত আইডিয়া নাই, কিছু জানা নাই, শোনা নাই, তো সেই দিকে যদি সরকার তাকিয়ে আমাদের হেলথের জন্য পারিবারিক সব কিছু দেখার জন্য যদি ভালো কিছু আনে, ভালো কিছু করে যেটা আমাদের হেলথের জন্য ভালো হয়, তাহলে খুবই ভালো হয়। 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত করা দুটি গবেষণায় দেখা যায় সীসার ব্যবহার বেড়েছে 83%। চিকিৎসকেরা বলছেন সীসা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে, এমনকি ক্যান্সারের মতো রোগ হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলছে। এক কথায় যে শরীরের যে কোনো অংশে ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে শিশুদের যে গড়ে ওঠার বয়স, তার যদি সত্যিকারের পুষ্টি না পেয়ে তারা একটা অপপুষ্টি পায়, তাহলে তার বেড়ে ওঠা দূরের কথা, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না, এমনকি খুব খারাপ পরিস্থিতি সেটা বিকলাঙ্গ হতে পারে, যেমন চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে, কানে কম শুনতে পারে। কাজে এক কথায় যে আমরা এই সীসা দূষণ থেকে মুক্তি থাকতে হলে আমাদের শুধু খাবার এবং পানীয় না, আমাদের বাতাসে যে সীসা দূষণ আছে, নাক দিয়ে যদি প্রবেশ করে আমাদের ফুসফুস দূষিত হবে এবং নিউমোনিয়া হতে পারে, এবং ফুসফুসের দীর্ঘস্থায়ী সংক্রমণের কারণে দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট হবে। এই শ্বাসকষ্ট থেকে ধীরে ধীরে আমাদের জীবনের শক্তি নষ্ট হয়ে যেতে পারে। প্লাস্টিকের খেলনা কিংবা পণ্য তৈরিতে নির্দিষ্ট নীতিমালা করতে হবে বলছেন বিশেষজ্ঞরা। শিশুদের প্লাস্টিকের খেলনা কিংবা নিত্য প্রয়োজনীয় পণ্যসহ খাদ্য ও বাতাসেও পাওয়া যাচ্ছে সীসার উপস্থিতি, যা মানুষের স্বাস্থ্যে বড় প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন এ সকল পণ্য তৈরির ক্ষেত্রে নীতিমালা করতে হবে সরকারকে। পারি আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শীতের আমেজ বাড়তে না বাড়তে হাসপাতালগুলোতে বেড়েছে নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। প্রতি বছর দেশে হাজার হাজার শিশু মৃত্যুবরণ করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। সঠিক পরিচর্যা এবং সচেতনতার অভাব যার মূল কারণ, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বৃন্তর আরও একটি রিপোর্টে। তামান্না পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার মাত্র 82 দিন হলো তার, কিন্তু এখন থেকেই করতে হচ্ছে সংগ্রাম। জন্মের পর থেকে হৃদযন্ত্রের নানা সমস্যা এবং নিউমোনিয়ায় আক্রান্ত সে। হওয়ার পর থেকে ঠান্ডা, তারপরে 3 সপ্তাহ আগের থেকে মানে নিউমোনিয়া বললো, ইঞ্জেকশন দিলাম, কাজ হলো না। এখন আবার মানে তখন আবার মনসুরারিতে আমাদের সিরাজগঞ্জ, ওখানে ভর্তি ছিলাম 3 দিন, কিন্তু ওখানে রক্ত পেল না। তারপরে ওখান থেকে ট্রান্সফার করে এখানে দিল। তামান্নার মতো আরও অনেক নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের দেখা মেলে বাংলাদেশ শিশু হাসপাতালে। নিউমোনিয়াতে যে ও আসামি মুড়ে নিয়েছিলাম অসুস্থর কারণে, পরে ওখানে ডাক্তার দেখে বলছে যে বাবুর নিউমোনিয়া হয়েছে। পরে ওখান থেকে ডাক্তারে আমাদের দিছে, স্লিপ দিছে, ওখান থেকে এখানে নিয়ে আসছি। শীতের প্রাদুর্ভাব শুরু হতে না হতেই নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত নভেম্বরের 21 তারিখ পর্যন্ত শিশু হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 49 জন এবং পুরো বছর মিলিয়ে যা দাঁড়ায় 3964 জনে। একটা বাচ্চা যখন প্রাথমিকভাবেই ঠান্ডা লাগে, তখন কিন্তু যদি আমরা প্রাথমিকভাবেই সেই ঠান্ডার চিকিৎসাটা নেই আমাদের নিকটবর্তী চিকিৎসক বা এসেতে, তাহলে কিন্তু আর সমস্যাটা হয় না। সমস্যাটা হয় তখনই যখন সে ঠান্ডা লেগে গিয়েছে এবং তাকে সেই হিসাবে তাকে যে চিকিৎসাটা তার দরকার ছিল সেই চিকিৎসাটা করা হচ্ছে না, নেগলেক্টেড বাচ্চা হিসেবে রয়ে যাচ্ছে। তখনই কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটা বাড়তে শুরু করে। এবং মায়েদেরকে আমরা বলি 3টা লক্ষণ। একটা বাচ্চা যদি ঘন ঘন শ্বাস নেয়, বুকের খাঁচার ভিতরে বুকটা যদি ডেবে যায়, আর বুকের দুধ খাওয়াটা আগের থেকে অনেকটা কমিয়ে দেয়, অথবা খাচ্ছে ঠিকই কিন্তু একটু খাচ্ছে, ছেড়ে দিচ্ছে, আবার খাচ্ছে, এই ধরনের কন্ডিশন হলে তখন আমরা এটাকে নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণ হিসেবে চিন্তা করি এবং তখন চিকিৎসকের পরামর্শ নিয়ে যেটা করা দরকার, যদি প্রয়োজনে এক্সরে করানো লাগে সেটা চিকিৎসকের সিদ্ধান্ত নেবেন। শীতের এই সময়টায় সচেতন থাকতে হবে সকলকে। যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিউমোনিয়াকে আরও গুরুতর করে তোলে। কোনো প্রকার উপসর্গ দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। আমাদের এখানে আসলে চিকিৎসকের কাছে যাওয়ার আগে সবাই দেখা যায় একটু ঠান্ডা কাশি হলে 2 দিন 3 দিন, তারপরে গিয়ে একটু পার্শ্ববর্তী ফার্মেসি বা ইসে থেকে
এব্রো থেব্রো অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করলো, অথচ যেটা অ্যান্টিবায়োটিক হয়তো তখন দরকারই ছিল না। এই যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাও কিন্তু অনেকটা কমে যাচ্ছে। এবং দেখা যায় যখন এই বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধপত্র কেনার পরে ভালো হচ্ছে না, তারপরেই কিন্তু তারা আস্তে আস্তে চিকিৎসকের শরণাপন্ন হয়। ওই সময়টায় আসলে হাসপাতালে ভর্তি ছাড়া ওই চিকিৎসকেরও আর কিছু করার থাকে না। তথ্য বলছে 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর 18% কারণ নিউমোনিয়া। শিশু জন্মের পর থেকেই এই সকল ব্যাপারে সচেতন থাকতে হবে অভিভাবকদের। দেশে প্রতি বছর হাজার হাজার শিশু নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে। প্রয়োজন প্রতিকার, প্রয়োজন সচেতনতা। তাই আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। রাস্তায় ফেলে যাওয়া শিশুর সংখ্যা বাড়ছে দিনকে দিন, যা সঠিক পরিসংখ্যানও নেই কারো কাছেই। বিশেষজ্ঞরা বলছেন এই সকল শিশুদের বেশিরভাগই অপরিণত। আফরিন আক্তারের রিপোর্ট। আমরা এখন পেপার পত্রিকা বা খবর খুললেই দেখতে পাই কিছু নিষ্ঠুর ও নির্মমতার চিত্র। যেই ছোট্ট শিশুদের চেহারা দেখলে সকল দুঃখ ভুলে যায় মানুষ, সেই নবজাতক শিশুদের ফেলে দিয়ে যাচ্ছেন রাস্তাঘাট, ফুটপাথের পাশে কিংবা ময়লার ডাস্টবিনে। অনেক মা বাবা তাদের অপরাধ ঢাকার জন্য নিষ্পাপ ও নিরপরাধ নবজাতককে ফেলে দিচ্ছে বিভিন্ন জায়গায়। এখন এই জায়গাগুলোতে আসলে আইন খুব একটা বেশি যে সক্রিয় হয়ে আমাদের দেশের বাস্তবতায় ইতিবাচক ফলাফল বা এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে সেটি মনে হয় না। তবে যেটি করা যাবে যে একটি দেশের মানুষের মধ্যে মানুষের যে জীবনযাত্রার যে ধরন, তার যে সামাজিক মর্যাদা এবং এই সন্তান জন্মদানের প্রক্রিয়ার সাথে মানুষের যে নৈতিকতা, সামাজিক যে শিক্ষা, নীতি আদর্শের যে চর্চাগুলো, এই প্রক্রিয়াগুলো আসলে বাড়াতে হবে। এই বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ের কোনো পরিসংখ্যান পাওয়া না গেলেও 2021 সালের তথ্যে জানা গেছে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে 6 বছরে 210 জন নবজাতককে পরিত্যক্ত ও মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই হিসাব দিয়েছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। এসব ঘটনায় পুলিশ সাধারণত ডায়েরির পাশাপাশি অপমৃত্যুর মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য পাঠালেও এখন পর্যন্ত কোনো ঘটনার সুরাহা হয়নি বলে জানিয়েছেন উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। অনেক সময় আমাদের কাছে এরকম সংবাদ আসে, বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অবস্থায় নবজাতক শিশু পাওয়া যায়। এই ক্ষেত্রে আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। যদি বাচ্চাটিকে জীবিত অবস্থায় পাওয়া যায় তাহলে আমরা হাসপাতালে প্রেরণপূর্বক সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে অবহিত করি। এর বাইরে যদি মৃত অবস্থায় পাওয়া যায় সেটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক ডিপার্টমেন্টের প্রফেসর বলেছেন, এই সকল ফেলে যাওয়া শিশুর বেশিরভাগই অপরিণত শিশু। এই শিশুদের অধিকাংশকে স্বেচ্ছায় ফেলে যায় তাদের বাবা মা, তাই শিশুর ডিএনএ প্রোফাইল মেলানোর জন্য কখনো কেউ আসেনি। এরকম ঘটনা আমাদের প্রতি মাসে তো 2-1টা থাকে, নবজাতক আমাদের কাছে পুলিশ পাঠায় দেয়। ওগুলি আসলে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো বিভিন্ন জায়গায় পড়ে থাকে ডাস্টবিন বা আশেপাশে, তখন পুলিশ এগুলিকে খবর দিলে পুলিশ নিয়ে আমাদের কাছে চলে আসে সুরথাল করে। একটি শিশু জন্মের সময় সে থাকে ফুলের মতো নিষ্পাপ, কিন্তু তাকে জন্মদাতা মা এবং বাবা নিজের ভুল থেকে নিষ্কৃতি পেতে শিশুটিকে হসপিটালের ডাস্টবিন কিংবা রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে। কিন্তু এই নিষ্পাপ প্রাণ হত্যার ফলেই কি তারা তাদের ভুল থেকে নিষ্কৃতি পেয়ে যাবে? বরং উল্টো এই শিশুটিকে নিজের অধিকার থেকে বঞ্চিত করে পৃথিবীর আলো পর্যন্ত দেখতে দেয় না। তাই সমাজবিজ্ঞানীরা মনে করছেন নবজাতক হত্যা না করে তাদেরকে একটি সুন্দর জীবন দেওয়া উচিত। আফরিন আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা তোমরা আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবা ঠিকানা পরিচালক আমরা করব জয়, ATN বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও চাইলে তোমরা আমাদেরকে ইমেল করতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojay@gmail.com। তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। 01317-708-842। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ATN বাংলা পর্দায়। আল্লাহ হাফেজ।